বেশ কিছু মাস আগে আমার একটি ভিডিও ছিল যেটি ইউটিউবে এবং ফেসবুকে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন। ইউটিউবে অনেক দু একটি বড় চ্যানেল সেটা শেয়ারও করেছিলেন। সেটা হচ্ছে আইডিওলজিক্যাল সাবভার্সন, মতাদর্শগত বিপর্যয়ের ট্রেনিং দিয়ে তার মাধ্যমে কিভাবে লেফটিস্টদের দেশবিরোধী রাষ্ট্রবিরোধী ট্রেনিং দেওয়া হয়। সেইখানে আমি সেই ভিডিওটা শুরুই করেছিলাম এই বলে যে নিউ ইয়র্কে মামদানি মেয়র হয়েছে, এবারে নিউ ইয়র্কের মানুষকে হাতে দিন গুনতে হবে ধ্বংসের। সেই দেখে কিছু এনআরআই হয়তো নিউ ইয়র্কে থাকেন, ওনারা ঝাঁপিয়ে পড়লেন যে আপনি তো সব বুঝে গেছেন। তো সেই এই কয়েকটি মাত্র মাসে নিউ ইয়র্কের কি অবস্থা করে ছেড়েছে মামদানি, তা আমরা যারা খবর রাখি তারা ভালো মতো আমরা জানি। ট্যাক্সেশন, হাই ইনফ্লেশন থেকে শুরু করে সমস্ত বড় বড় কোম্পানিরা নিউ ইয়র্ক ছাড়ছে, আর হচ্ছে যারা যারা ছিল সেই বিলিয়নিয়াররাও নিউ ইয়র্ক ছাড়ছে, এবং ওখানকার অধিবাসীরাও ধীরে ধীরে নিউ ইয়র্ক থেকে মাইগ্রেট হয়ে অন্য জায়গায়, যেরকম অন্য প্রভিন্সে অন্য স্টেটে সেটা হচ্ছে টেক্সাস, এসব জায়গায় চলে যাচ্ছে। কেন এই কথাটা তুললাম? যখন কোনো রাষ্ট্রকে ধ্বংস করার পরিকল্পনা অলরেডি হয়ে গিয়ে থাকে ওপর মহল থেকে, সবচেয়ে বড় ওপর মহল থেকে, সে কে আমি তো বারবারই বলেছি, তখনই প্ল্যান করে সেই রাষ্ট্রতে, সেই দেশে বা যে ওই এলাকায় সব সময় সোশ্যালিস্ট, লেফটিস্ট, লিবারাল যেই নামেই ডাকুন সেই গভর্নমেন্টকে বসিয়ে দেওয়া হয় এবং সেই গভর্নমেন্টকেই কন্টিনিউ করতে দেওয়া হয়। কারণ যখন আমার প্ল্যান হয়ে গিয়ে থাকে আমাকে রাষ্ট্রকে ধ্বংস করতে হবে, কারণ সোশ্যালিস্ট গভর্নমেন্ট মানেই, লেফটিস্ট গভর্নমেন্ট মানেই ইকোনমির ধ্বংস করা, ফ্রি বিজ দিয়ে দিয়ে কিভাবে ধার দেনা বাড়ানো, শুধু তাই নয় বর্ডার ওপেন রেখে ইল্লিগাল ইমিগ্রেন্টসদের কিভাবে ঢুকানো হবে, এই সমস্ত কিছু সেই সোশ্যালিস্ট লেফটিস্টদের দ্বারাই করানো হয়। তার বড় প্রমাণ কি এই সবেমাত্র আমরা পেয়েছি, সেটা হচ্ছে স্পেনে কি হলো। স্পেনে কিভাবে স্পেন এখন ইনভেশনের চেষ্টা, এরপরে দেখব ইটালি ইনভেশনের চেষ্টা হবে, এরপরে গ্রেটার ইউরোপে ঢোকার চেষ্টা হবে, যে কিভাবে বর্ডার খুলে রাখার জন্য এই শয়ে শয়ে হাজারে হাজারে এই ইসলামিক ইল্লিগাল ইমিগ্রেন্টসরা ঢুকে পড়েছে। এবারে একটা জিনিস লক্ষ্য করলে আপনারা লক্ষ্য করে দেখবেন, এই যে কাতারে কাতারে যে ইল্লিগাল ইমিগ্রেন্টসরা যে ঢুকছে, এরা কিন্তু একটা ইয়াং ছেলেদের দল, ঠিক। কারণ কোথাও কিন্তু কোনো দলে আমরা কোনো মেয়ে দেখছি না যে শয়ে শয়ে হাজারে হাজারে কাতারে কাতারে যে ঢুকছে। এইটাই প্ল্যান মাফিক ঠিক এরকমভাবেই এক একটি রাষ্ট্রকে ইসলামিক বানানো হয়, যে এরা শুধু ইয়াং ছেলেরা, এদেরকে ঢুকিয়ে দেওয়া হবে। ঠিক একই রকমভাবে বহু বছর আগে হায়দ্রাবাদের নিজামে এই কাজ করা হয়েছিল মিডল ইস্টের দ্বারা। একটা বিরাট পরিমাপে এরকম ইয়াং ব্লাড, এরকম ইয়াং ইল্লিগাল ইসলামিক ইমিগ্রেন্টসদের ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এরপরে এরা কি করবে, নন ইসলামিক মেয়েদের উপরে, সেই রাষ্ট্রের নন ইসলামিক মেয়েদের উপরে অসম্ভব টর্চার শুরু করবে। সমস্ত রকমের উপায় অবলম্বন, ধর্ষণ করা, খুন করা থেকে, খুনের ভয় দেখানো থেকে শুরু করে প্রেমে ফাঁসানো, লাভ জিহাদ, সমস্ত রকম উপায় ধীরে 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 কনভার্ট করতে থাকবে। এইভাবে এক একটি রাষ্ট্রকে ইনভেশন করা হয় এবং সেই রাষ্ট্রকে ইসলামিক বানানো হয়। এবারে আসি তসলিমা নাসরিনের কথায়। তো এত বছর পরে ওনাকে কলকাতায় আবার উনি ফিরেছেন, এটা আমাদের সকলের কাছে খুবই ভালো একটি খবর, খুবই আনন্দের খবর যে পশ্চিমবঙ্গ সরকার এত বড় একটা ভূমিকা নিয়েছেন, এত বড় একটা উদ্যোগ নিয়েছেন, ওনাকে ফিরিয়েছেন। কেন ওনাকে ফিরিয়েছেন? এর এক এবং অন্যতম একমাত্র উদ্দেশ্য হচ্ছে ডিরাডিকালাইজেশন। যেই ডিরাডিকালাইজেশনের কথা আমি সব সময় প্রতি ভিডিওতে বলে যাচ্ছি, কিভাবে হচ্ছে, কে করাচ্ছে, সবার উপর দিয়ে কোথা থেকে সেই ফ্লো আসবে। শুধু ভারতে নয়, ভারতের ভিতরে থেকে ভারতের বাইরে সমস্ত জায়গায় হবে। যেভাবে আজকে যদি ভারতের বাইরের উদাহরণ দেওয়া হয়, নেপাল পুরো জ্বলছে। আশা করা যায় নেপাল থেকে যদি যত তাড়াতাড়ি সুখবর পাওয়া যাবে তত ভালো। যত তাড়াতাড়ি মানে কালকে পরশু বা সামনের মাসেই নয়, কিন্তু যত তাড়াতাড়ি ঘটনা ঘটবে তত ভালো। নেপালের থেকে জাপান যেভাবে অ্যাকশন নিচ্ছে, সেইগুলোও যেমন ডিরাডিকালাইজেশন, সেরকম ভারতের ভিতরে ইল্লিগাল কনস্ট্রাকশন, মাদ্রাসা, মসজিদ ধ্বংস করাও যেমন ডিরাডিকালাইজেশন। যে মন্দিরকে ধ্বংস করে, মন্দির ধ্বংস মানেই হচ্ছে এই ভারত রাষ্ট্রের, অখণ্ড ভারতের যে মূল বেস, সেগুলোকে মুছে ফেলে দেওয়ার চেষ্টা করা। তার আসল বেস, আসল রুট, তার স্থাপত্য, কালচার, তার হেরিটেজকে মুছে ফেলে দেওয়া, সেগুলোকে ফেরানো থেকে শুরু করে যে মন্দির ধ্বংস ছিল সেগুলো ফেরানো, তার আবারও তার অধিকার নেওয়া, সেগুলোও যেমন ডিরাডিকালাইজেশন। ঠিক সেরকম এই ঘটনাটিও, এই যে তসলিমা নাসরিনের মতো একজন স্ট্রং পার্সোনালিটি, এত বড় একজন সাহিত্যিক, তাকে ফেরানো কিন্তু ডিরাডিকালাইজেশনেরই একটা পার্ট।
উনি অলরেডি এইটুকু সময়ের মধ্যে একবার মঞ্চে উঠে এত কিছু বলে দিয়েছেন, এইটুকু সময়, যাতে করে এই লেফটিস্ট, আলট্রা লেফটিস্ট, আর আমি যদি সবসময় আমি পশ্চিমবঙ্গকে ধরে কথা বলি, তো এই যে সিপিএম আর কমিউনিস্ট, এদের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার মতো, র্যাডিকালসদের রাতের ঘুমের ডিস্টার্ব করার মতো কথা উনি অলরেডি বলে দিয়েছেন। আমি সকলকেই রিকোয়েস্ট করব, ওনার লেখা বই লজ্জা আর মেয়েবেলা, লজ্জা অবশ্যই পড়তে, তবে তখনই পড়বেন যদি আপনাদের হার্ট শক্ত থাকে। মানে অনেক সময় এ ধরনের ঘটনা পড়লে সেগুলো আমাদের মনের মধ্যে, মাথার মধ্যে বহু দিন ধরে থেকে যায়, আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি না, একটা ট্রমা মতো লাগে। যদি একটু মনকে শক্ত করে রেখে পড়া যায় তাহলে লজ্জা অবশ্যই পড়বেন, কারণ লজ্জা না পড়লে মৌলবাদের, বাংলাদেশে মৌলবাদের বা ওই সময়তে কি নৃশংসতা, মৌলবাদের কি চরম নৃশংসতা, তারা বাংলাদেশে কি কি করে চলেছে, সেদিন যা হয়েছে উনি লিখেছেন, আজও তাই হয়ে চলেছে, আজকে তার কোনো কিছুর পরিমাণ কমেনি। তো সেই চরম নৃশংসতা কার কার উপরে কি কিভাবে কিরম ভাবে কি কি ঘটনা ঘটেছে, সেই সমস্ত কিছু জানা যাবে না, ওটা না পড়লে জানা যাবে না। আরও একটি ঘটনা আমাদের অত্যন্ত আনন্দ দিয়েছে, সেটা হচ্ছে বাঙালি পেরেছে, বাঙালি পারছে, বাঙালি পারবে। যেরকম বাঙালি ডিম থেরাপি, এগ ট্রিটমেন্ট নিয়ে এসছে, এরকম ট্রিটমেন্ট কোনোদিন ভারতের ইতিহাসে তো কেউ করেনি। তো সেটাও যেমন বাঙালি করেছে, বাঙালি করে দেখিয়েছে। এই যে কবিটিকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে, এটাও সবাইকে আনন্দ দিয়েছে। এই সাহসিকতার পরিচয় বা এই উদ্যোগ নেওয়াও সেই বাঙালি করে দেখিয়েছে, আগামী দিনে বাঙালি আরো অনেক কিছু করে দেখাবে। তো এই কবিটিকে নামিয়ে দিয়েছে মঞ্চ থেকে। এতে হ্যাঁ, এবারে এটাই বলবো যে তসলিমা নাসরিন উনি যে উক্তি দিয়েছেন তাতে অনেকের অভিমান হয়েছে। অভিমান হওয়ার কিছু নেই, কারণ ওনারা যেই পজিশনে রয়েছেন, যেই রেসপেক্টেড পার্সন ওনারা, যেমন প্রধানমন্ত্রী, এত বড় এত নোংরা ঘটনা ঘটার পরেও যেসব ছেলেমেয়ের, আমি তো তাদের বাচ্চা বলি না, প্যারেন্টিংয়ের অভাবে, ব্যাড প্যারেন্টিংয়ের জন্য, অথবা যেসব বাচ্চাদের বাবা মা মানুষ করে না, মানুষ করে হচ্ছে লেফটিস্ট, আল্ট্রা লেফটিস্ট, টেরোরিস্টরা, রাষ্ট্রদ্রোহীরা, ধ্রুবরাঠির মতো লোকেরা, যেসব বাচ্চাদেরকে ফেসবুকে, ইনস্টাগ্রামে এসবে বড় করে তুলছে, তো তাদের মুখ থেকে ওরকম নোংরা স্ল্যাংস, এত নোংরা স্ল্যাংস। আর যখনই আমি জানবো, এটা নিয়ে আমি ডিটেল ভিডিও করব, যে পাবলিকলি আমি যখন নোংরা স্ল্যাংস বলছি, তার মানে তার প্র্যাকটিস আমার ঘর থেকেই শুরু হয়, তবেই গিয়ে আমি পাবলিকলি বলতে পারি। তো সেই বাচ্চাদেরকে ক্যামেরা খুলে প্রধানমন্ত্রী বলছেন, আমি সেই বাচ্চাদেরকে ক্ষমা করে দিলাম, কারণ আমার দেশেরই তো সব ছেলে মেয়ে, আমাদেরই ছেলে মেয়ে। তসলিমা নাসরিন বলছেন যে কবিটির সাথে যা করা হলো, এতে আমারও অপমান হয়েছে, এটা করা ঠিক হয়নি। তো একটু মাথা খাটালে বোঝা যায় যে যেই রেসপেক্টেড পজিশনে আছে, এটুকু বলা উচিত, বলতে হয়, এতে অভিমান করার কিছু নেই। প্রধানমন্ত্রী ওটা বলেছেন বলে এত হাজারে হাজারে এফআইআর হয়েছে, আইন প্রশাসন বাচ্চাগুলোকে, তারা, আমি তো তাদের বাচ্চা বলি না, তাদের যা করার তারা করে যাবেই। ঠিক সেরকম তসলিমা নাসরিনকে যে কারণে, যে উদ্দেশ্যে ফিরিয়ে আনা হলো, সেটা অবশ্যই আমি আবারও বলবো ডি রাডিকালাইজেশন। সেই উদ্দেশ্যের কোনো ঘাটতিও হবে না, সেই উদ্দেশ্যে কোনো বাধাও পড়বে না। তাই উনি যদি বলছেন যেটা, সেটা মনে অভিমান করার মতো কিছুই নেই। তো কারণ অনেক বৃহত্তর স্বার্থে, অনেক বড় লক্ষ্যে ওনাকে ফিরিয়ে আনা হয়েছে। আগামী দিনে আমরা শেখ হাসিনাকেও কথা বলতে দেখব। তো ডিরাডিকালাইজেশন কন্টিনিউস, ডিরাডিকালাইজেশন চলছে, এভরিথিং উইল বি আ পার্ট অফ ডিরাডিকালাইজেশন। ডিরাডিকালাইজেশন চলছে, আগামী দিনে আরও অ্যাগ্রেসিভ ভূমিকা দেখব, দেশের বাইরে, দেশের ভিতরে। বারবার বলছি, ইউরোপ কিন্তু শক্তি জোগাড় করছে, আমাদের ভুলে গেলে চলবে না। ওরাও অ্যাব্রাহামিক, এরাও অ্যাব্রাহামিক। আর সায়েন্স টেকনোলজি যার হাতে, সে কতটা ব্রুটাল হতে পারে নিজেদের রাষ্ট্রকে ফিরিয়ে নিতে, সেটা আগামী কয়েক বছরে আমরা চোখের সামনে এমন ঘটনা ঘটতে দেখব, আমরা অবাক হয়ে যাব। কারণ বাকি কোনো দেশই ভারত নয়। ভারত সব সময় দেখে যে যারা দোষী তাদের শাস্তি ছাড়া কোনো নির্দোষ, একটি নির্দোষও যেন আঘাত না পায়, একটি নির্দোষেরও যেন ক্ষতি না হয়। অবশ্যই এটা কংগ্রেসের সরকার কোনোদিনও করেনি। তো ভারত সবসময়, তাও সেটা চিরকাল লক্ষ্য রেখেছে ভারত। কিন্তু বাকি দেশ, বিশেষ করে এই ইউরোপের মতো, আমেরিকার মতো, এরাও অ্যাব্রাহামিকের আরও গ্রেটার পার্ট, মানে অ্যাব্রাহামিকের আরও ব্রুটাল রূপ, কারণ টেকনোলজি, সায়েন্স সব এদের কাছে। তো এরা দেখিয়ে দেবে এই ইসলামিক জিহাদি র্যাডিকালসদের হাত থেকে কিভাবে রাষ্ট্রকে ফেরত নিতে হয়। ওরাও কিন্তু ধীরে ধীরে শক্তি জোগাড় করছে। তাই ডিরাডিকালাইজেশনের আরও অনেক কিছু আমরা হতে দেখব। একটা জিনিস যেটা সরকারের কাছে, আমাদের সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এখন এই মুহূর্তে র্যাডিকালস যারা, জিহাদি যারা, টেরোরিস্ট যারা, তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া যায় খুব সহজে, যে কোনোভাবে লিগাল অ্যাকশন নেওয়া যায়। কিন্তু আরবান নকশালস যারা, যারা হাতে কলম ধরে বিষ ছড়াচ্ছে সমাজে, যারা মুখ থেকে বিষ বার করছে কিন্তু ডাইরেক্টলি কোনো রকম ইল্লিগাল কাজের সঙ্গে ডাইরেক্টলি জড়িত নয় বা এরকম নয়, অথচ মিষ্টি সুরে কথা বলছে, কবিতার মাধ্যমে, গল্পের মাধ্যমে বা
সো কল্ড বুদ্ধিজীবী, যারা নিজেদেরকেই নিজেরা বুদ্ধিজীবী ট্যাগ দিয়েছে, সে তারা মুখ থেকে বিষ ছড়িয়ে পুরো রাষ্ট্রকে শেষ করে দিচ্ছে। আমরা জানছি কিন্তু কিছু করতে পারছি না। কেন? কারণ লিগালি ইল্লিগালি কিছু করছে না বলে। সেটা সরকারের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে এদেরকে কিভাবে ট্যাকেল করা যায়। তবে এই সরকারের কাছে যখন সব কিছুর উপায় রয়েছে, সমস্ত কিছুর, অলরেডি এত বড় বড় কাজ করে দেখিয়েছে, নকশালকে ধ্বংস করেছে, তারপর এত এত বিরাট ফিনান্সিয়াল সিস্টেম থেকে ডলারকে সরানোর কাজও চলছে, অলরেডি চলছে প্রচুর। বারবার আমি তার প্রমাণ দিচ্ছি, প্রচুর দেশ, তার সবচেয়ে বড় প্রমাণ হলো নিজেদের মধ্যে বাইল্যাটারাল ট্রেড নিজেদের কারেন্সিতে করছে। রাশিয়াকে নিয়ে একটা আমি ভিডিও করব রিসেন্টলি, যে রাশিয়া বলেছে বাংলাদেশকে রুপিতে ট্রেড করতে হবে, এটা নিয়ে আমি ভিডিও আনবো। তো যাই হোক, এই ডলারকে যদি ফিনান্সিয়াল সিস্টেম থেকে সরানো থেকে শুরু করে ডিরাডিকালাইজেশন, সমস্ত কিছু ভারতের এই সরকারের কাছে যখন সব কিছুর উপায় রয়েছে, সুতরাং এই আরবান নকশালসদের কি করে সরানো যায় তার কোনো না কোনোভাবে উপায়ও নিশ্চয়ই বার করবেই।